Hello student, welcome to Haldar E-Academy online platform. Haldar E-Academy online platformে আরো একবার তোমাদের স্বাগত। আজকে আমি পৃথিবীর পরিক্রমণ গতির বাকি যে পার্টটা আমাদের বাকি ছিল সেটা আমরা আলোচনা করব। এর আগে আমরা পড়েছি যে পৃথিবীর পরিক্রমণ গতি কাকে বলে এবং আবর্তন গতি সম্পর্কেও আমরা জেনেছি। এবং পরিক্রমণ গতির সাথে সাথে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং বাস্তব উপাদানের আমরা চারপাশে যে উপাদানগুলো দেখি সেই উপাদানগুলো দিয়েই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা জেনেছি যে পরিক্রমণ গতি কাকে বলে। এবং এই পরিক্রমণের একটি পথ রয়েছে যেটাকে উপবৃত্তাকার কক্ষপথ বলা হচ্ছে। সেই কক্ষপথে সূর্য কোথায় অবস্থান করছে, পৃথিবী কোথায় অবস্থান করছে এবং সেই উপবৃত্তাকার কক্ষপথটার আকৃতি কীরকম সেটাও আমরা জেনেছি। এবং তার জন্য কী কী প্রভাব পড়ে, পৃথিবী কতটা দূরে, কোন সময় বছরের সব সময় পৃথিবী সূর্য থেকে একই দূরত্বে থাকে না, বিভিন্ন দূরত্বে অবস্থান করে, সেই সমস্ত তথ্যগুলো আমরা এর আগের ক্লাসে জেনেছি। আজকে আমরা জানবো যে লিপ ইয়ার সেইটা কিভাবে সম্ভব হয়। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আমরা 29 তারিখ যেটা বলা হয়, যেটা 4 বছর পর পর আসে, সেই 29 তারিখটা কিভাবে সংগঠিত হয়। এর আগে আমরা জেনেছি যে কিভাবে বছরটা কিভাবে আমরা 365 দিনে কাউন্ট করি এবং চান্দ্র মাস সম্পর্কেও জেনেছি। তো আজকে আমরা জানবো যে এই ফেব্রুয়ারি মাসে 29 তারিখ বা লিপ ইয়ার কোন বছরে হয় এবং কেন সেটা সংগঠিত হয়। চলো তাহলে শুরু করা যাক। দেখো, তোমাদের বইয়েতে একটা প্রশ্ন দেওয়া আছে যে 29 ফেব্রুয়ারি এই তারিখটা কি প্রতি বছর ক্যালেন্ডারে পাও? এটা কিন্তু প্রতি বছর 29 তারিখে পাওয়া যায় না। আমরা 28 দিনে ফেব্রুয়ারি মাস কাউন্ট করি, কিন্তু কোনো কোনো বছর ফেব্রুয়ারি মাসটা 28 দিনের বদলে 29 দিন হয়ে যায়। তাহলে কারোর জন্মদিন যদি 29 ফেব্রুয়ারি হয় তাহলে কি হবে? তাহলে বুঝতে হবে যে তার জন্মদিন 29 ফেব্রুয়ারি কোনো একটা লিপ ইয়ারে হয়েছে এবং সেটা 4 বছর পর পর আসবে তার জন্মদিনটা। এটা একটা মজার ঘটনা। তাহলে দেখে নেওয়া যাক যে আসল কি ঘটনাটা ঘটে। এটা সবটাই একটা ক্যালকুলেশনের ব্যাপার। দেখো, প্রথমেই বলা হয়েছে যে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবী কতবার নিজ অক্ষের ওপর আবর্তন করে, কত মিনিটে একদিন বা 24 ঘন্টা হয়। দেখো, সূত্র বলা হয়েছে যে 1 ঘন্টায় 60 মিনিট আর 1 মিনিটে 60 সেকেন্ড। তাহলে একদিন বা 24 ঘন্টায় কত হয় সেটা তোমরা ক্যালকুলেশন করে বার করো। আমরা এটা কিভাবে ক্যালকুলেশন করব? যেমন দেখো, এখানে বলেছে 1 ঘন্টা মানে 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। তাহলে আমাদের 24 ঘন্টা মানে কত হবে? 24 গুণিত 60 ইকুয়াল টু 1440 মিনিট। 1440 মিনিট। তাহলে আমাদের এটার অ্যান্সার হচ্ছে কত মিনিটে একদিন বা 24 ঘন্টা হয়, সেটা হচ্ছে 1440 মিনিটে।
আর যদি সেকেন্ডে এটা পরিণত করা হতো তাহলে আবার 1440 মিনিটকে আবার 60 দিয়ে গুণ করতে হতো এবং যেটা বেরোতো সেটা সেকেন্ডে বেরোতো। সেটা বেরোতো হচ্ছে 86,400 সেকেন্ড। এইভাবে আমরা মিনিট এবং সেকেন্ডে কনভার্ট করতে পারি। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে এই লিপ ইয়ার বা ফেব্রুয়ারির 29 তারিখ কবে কবে আসে বছরে। দেখো এখানে বলা হয়েছে যে আমাদের ক্যালেন্ডারে একটা বছর কে ধরা হয় 365 দিন। আর অ্যাকিউরেট যদি আমরা পৃথিবীর পরিক্রমণের সময় ধরি তাহলে সেটা হবে 365 দিন 5 ঘন্টা 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। কিন্তু এই আমরা হিসাবের সুবিধার জন্য একটা বছরকে এই 365 দিন হিসাবে আমরা ধরি। এর ফলে কি হয়, এই যে বাড়তি সময়টা অর্থাৎ 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড এই সময়টা অতিরিক্ত থেকে যায়, বাড়তি থেকে যায়। এই বাড়তি সময়ের হিসাবটা ঠিক রাখার জন্য কি করা হয়, প্রত্যেক 4 বছর অন্তর অন্তর একটা পুরো দিন অর্থাৎ 24 ঘন্টা যোগ করে নেওয়া হয়। ক্যালেন্ডারে ওই একদিন ওই ফেব্রুয়ারি মাসের সাথে যোগ হয়ে মাসটা 29 দিনের হয়ে যায় আর বছরটা তখন হয়ে যায় 366 দিন। তাই 366 দিনের বছরকে বলা হয় অধিবর্ষ বা লিপ ইয়ার। 366 দিনের বছরকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলা হয়। আমি হিসাবটা আরো ভালোভাবে বোঝানোর জন্য বলে দিই। এক বছর এই পরিক্রমণের সময় হচ্ছে বলা হয়েছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। অর্থাৎ হিসাবের সুবিধার জন্য আমরা এটা বলতে পারি যে 365 দিন 6 ঘন্টা। আমরা এই 365 দিন প্রত্যেক বছরকে 365 দিন হিসাবে গণনা করি, বাড়তি থেকে যায় এই 6 ঘন্টা। এই 6 ঘন্টাকে আমরা প্রত্যেক 4 বছর অন্তর অন্তর একটা দিন বাড়িয়ে অর্থাৎ 6 × 4 = 24 ঘন্টা অর্থাৎ একটা দিন। এই একদিন বাড়িয়ে সেই বছরের সংখ্যাটা বছরে 366 দিন হয়ে যায়।
এটাকে কি বলা হয়? লিপ ইয়ার বা অধিবর্ষ। তাহলে আমরা বুঝলাম যে অধিবর্ষ বা লিপ ইয়ার কাকে বলে। নেক্সট দেখো কি বলা হয়েছে, বলছে লিপ ইয়ার, বছরটা যে লিপ ইয়ার সেটা আমরা বুঝবো কি করে? খুব সহজ, যে বছরকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কিছুই থাকবে না সেই বছরগুলোই হবে অধিবর্ষ। কিন্তু সেখানেও একটা সমস্যা থেকে যায়, কারণ 4 বছর অন্তর একটা অতিরিক্ত দিন যখন আমরা ধরে নিচ্ছি, ওই 48 মিনিট 46 সেকেন্ড, ওই বিষয়টা যখন আমরা একটা মানে 6 ঘন্টা ধরে নিচ্ছি, এবং সেটাতে কিছু সমস্যা থেকে যায়। সেই সমস্যা মেটাতে শতাব্দীর বছরগুলোতে, অর্থাৎ 1900 সাল, 2000 সাল, এই সমস্ত অধিবর্ষের নিয়মটা একটু আলাদা করা হয়েছে। অর্থাৎ শতাব্দী বলতে যেটা 1900, 2000 এই সমস্ত সালগুলোকে বলা হচ্ছে, সেই সালগুলোকে তখন 400 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ না থাকছে তাহলে সেটাকে অধিবর্ষ বলা হবে। এইবার দেখো এখানে বলা হয়েছে যে এই বছরগুলো কি অধিবর্ষ, সেগুলো ক্যালকুলেট করে বলতে বলা হচ্ছে। যেমন দেখো 2004 সাল, দেখো 2004 কি অধিবর্ষ হবে? 2004 কে যদি আমরা ভাগ করি 4 দিয়ে, তাহলে কি হবে? কোনো ভাগশেষ থাকবে কি? হ্যাঁ, কোনো ভাগশেষ থাকবে না। এটা 2004 4 দিয়ে বিভাজ্য, তাই এটা অধিবর্ষ হবে। আবার 2000 সাল দেখো, 2000 সাল এটা কিন্তু শতাব্দী বছর, এটাকে 400 দিয়ে ভাগ করলে কিন্তু কোনো ভাগশেষ থাকবে না, তাই 2000 সাল হচ্ছে লিপ ইয়ার। এইভাবে আমরা এই সমস্ত সালগুলোকেও লিপ ইয়ার কি নয় সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। নেক্সট যে টপিক সেখানে চলে যাই। দেখো এবার বলা হচ্ছে যে পৃথিবী কি সবসময় সমানভাবেই আমাদের পৃথিবীর ওপর, পৃথিবী না, সূর্য পৃথিবীর ওপর সবসময় সমানভাবেই কিরণ দিচ্ছে, বা একইভাবে কি তাপমাত্রাটা সারা বছর ধরে আমরা অনুভব করছি? এই সমস্ত কিছু প্রশ্নের কিছু তথ্য এখানে রয়েছে। যেমন দেখো বলা হয়েছে, স্কুল থেকে ফেরার পথে সেদিন পিন্টু আর আলি একটা কাগজের ঠোঙার বল বানিয়ে খেলছিল। খেলতে খেলতে তাদের চোখে পড়লে যে বলের কাগজে সুন্দর একটা ছবি আর কী সব লেখা, কোনো বইয়ের পৃষ্ঠা হবে হয়তো। এবার এটুকু পড়েই আলির মাথায় একটা প্রশ্ন এলো যে সূর্য থেকে পৃথিবীতে প্রতি মুহূর্তে একই পরিমাণ আলো আর তাপ এসে পৌঁছয়, তবে তো রোজই একই রকম গরম এবং একই রকম ঠান্ডা পড়ার কথা, কিন্তু সারা বছর ধরে কেন গরম এবং ঠান্ডা একরকম হয় না? এটা কিন্তু একটা খুব ভালো প্রশ্ন, যে গরম এবং ঠান্ডা কেন সারা বছর একরকম পড়ে না। এবং সেই উত্তর খুঁজতে খুঁজতে কিন্তু এখানে দেখো বলা হয়েছে যে সূর্য পৃথিবীতে জীবনের উৎস, এবং সূর্যের আলো উত্তাপ ছাড়া বীজ অঙ্কুরিত হয় না, গাছপালাও হয় না। সমস্ত জীবজগৎ সূর্যের ওপরেই নির্ভরশীল, এবং সূর্যের যে শক্তি, সেই শক্তির 200 কোটি ভাগের 1 ভাগ আলো এবং উত্তাপরূপে প্রত্যেক মুহূর্তে পৃথিবীতে এসে পৌঁছচ্ছে। এখানে আরেকটা প্রশ্ন আলির মনে এসেছে যে গ্রীষ্ম কেন শীতের থেকে গরম? এই সমস্ত প্রশ্নের উত্তর দেবে
যে পৃথিবী কিন্তু সূর্যের কিরণ সবসময় পৃথিবীতে সমানভাবে পড়ে না। এর কারণ তো পৃথিবী থেকে সূর্যের বিভিন্ন দূরত্ব, যেটা আমরা আগে পড়েছি যে অপসূর অনুসূর এই বিষয়টা আছে, যার কারণ হচ্ছে পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ। এছাড়াও যে বিষয়টা দায়ী সেটা হচ্ছে পৃথিবী তার অক্ষের সাথে অর্থাৎ কক্ষ তলের সাথে 66.5 কোণ করে অবস্থিত। 66.5 কোণ করে, অর্থাৎ এই হলো পৃথিবী এবং তার অক্ষ হচ্ছে এটা, আর কক্ষ তল হচ্ছে এটা। এই কক্ষ তলের সাথে এই অক্ষরেখাটার যে কোণ সৃষ্টি করে সেই কোণটা হচ্ছে 63.5 ডিগ্রি। বলছি যে পৃথিবী নিজ অক্ষের ওপর ঘুরতে ঘুরতে উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং পৃথিবীর অক্ষটা কিন্তু পৃথিবীর কক্ষপথের সাপেক্ষে পুরোপুরি লম্ব নয়। অর্থাৎ কক্ষতল যেটা বলা হচ্ছে, কক্ষতল বলতে কোনটাকে বোঝাচ্ছে? এখানে যদি পৃথিবী থাকে এবং এটা হচ্ছে অক্ষরেখা, এই অনুভূমিক যে তল, সেই অনুভূমিক তলের সাথে যে 63.5 ডিগ্রি কোণ করে হেলে থাকছে সেটাকে বলা হচ্ছে। অর্থাৎ পৃথিবী কিন্তু সমানভাবে নেই, 63.5 ডিগ্রি কোণ করে হেলে আছে। এর ফলে কি হচ্ছে, কক্ষপথের এক একটা জায়গায় পৃথিবীর এক একটা গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে, আবার সূর্য থেকে অনেক দূরেও সরে যায় বিভিন্ন জায়গা। এর ফলে বিভিন্ন সময় বিভিন্ন রকমের উত্তাপ পৃথিবীতে এসে পৌঁছয় এবং তার ফলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের গরম এবং ঠান্ডা অনুভব করি বছরের বিভিন্ন সময়ে। দেখো, কিছু যে পরীক্ষা, সেগুলোর মাধ্যমে কিভাবে তির্যকভাবে সূর্যরশ্মি পড়ে সেটা তোমাদের পরীক্ষার মাধ্যমে বলে দিয়েছে। দেখো, সূর্যরশ্মি লম্বভাবে যখন একটা জায়গায় পড়ছে তখন কি হয়, ধরো একটা টর্চ, আমি একটা ছবি আঁকি, একটা টর্চ, এই টর্চটা দিয়ে যখন আলোটা পড়ছে তখন খুব সীমিত জায়গার মধ্যেই আলোটা আলোকিত করছে সেই জায়গাটাকে। কিন্তু যখন আমি টর্চটা দিয়ে একটু হেলিয়ে যখন আমি ধরছি তখন কি হচ্ছে, অনেকটা জায়গা জুড়ে এই আলোটা কিন্তু পড়ছে। তাহলে এই দুটোর তফাৎ রয়েছে। এখানেই বলা হচ্ছে যে পৃথিবীর ওপর সূর্যরশ্মি যে লম্বভাবে যখন পড়ছে যে অংশটার মধ্যে, তখন সেই জায়গাটার তাপটাও বেশি আর সেখানে আলোর পরিমাণটাও খুব সীমিত স্থানের মধ্যে পড়ে। আর যখন তির্যকভাবে সূর্যরশ্মি কিরণ দিচ্ছে তখন অনেকটা জায়গা জুড়ে সেটা পড়ে এবং সেখানে যে উত্তাপের পরিমাণটা সেটা অনেকটা কম। দেখো, এখানে সেটাই তোমাদের একটা পরীক্ষা করতে বলেছে যে এক বালতি জল দুপুর রোদে আধ ঘন্টা রেখে দিলে গরম হয়ে যায়। আচ্ছা বলো তো, দিনের কোন সময়টা বেশি গরম লাগে? সকালে সূর্য ওঠার সময়, দুপুরে সূর্য যখন মাথার ওপরে থাকে তখন,
সন্ধ্যায় সূর্যাস্তের সময় না রাতে সূর্যাস্তের সময়? এটার অ্যান্সার হবে দুপুরে সূর্য যখন মাথার ওপরে থাকে ঠিক তখনই কিন্তু আমাদের বেশি গরম লাগে। দেখি আর কি কি বলা হয়েছে। দেখো, ও আচ্ছা, এখানে পরীক্ষা করে এই টর্চের পরীক্ষাটাই এখানে বলা হয়েছে। দেখো, এটা হচ্ছে লম্বভাবে কিরণ দিচ্ছে, এখানে লম্বভাবে কিরণ দিচ্ছে, আর এখানে টর্চটা তির্যকভাবে কিরণ দিচ্ছে। তাহলে এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে সূর্যের এবং পৃথিবীর অবস্থান, তারপরে এই 63.5° কোণ করে অবস্থান, আর সূর্যের আপাত গতি, এই সমস্ত কারণের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে আমরা উত্তাপ অনুভব করে থাকি এবং এর ফলেই কিন্তু ঋতুগুলো পরপর আসে। তাহলে চলো ঋতুগুলো কিভাবে আসে সেটা একবার আমরা দেখে নিই। আচ্ছা, প্রথমে কি বলা হচ্ছে, এই ছবিটা ভালোভাবে তোমাদের দেখতে হবে। বলছে উত্তর গোলার্ধে সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে। তখন মানে যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে তখন উত্তর গোলার্ধে কি হয়, ক্রমশ দিন বড় এবং রাত্রি ছোট হতে থাকে। তাহলে দেখে নেওয়া যাক যে কোন সময় উত্তর গোলার্ধে দিনগুলো বড় হতে থাকে এবং রাত্রি ছোট হতে থাকে, এবং কোন সময় সূর্যের দিকে বেশি হেলে থাকে। দেখো, এই যে অবস্থানটা 21শে জুন, যেটা এখানে দেখো, তখন আমার এই উত্তর গোলার্ধে বেশি কিরণ দেয়, ফলে উত্তর গোলার্ধ বলতে এই জায়গাটা বোঝাচ্ছে, তখন বেশি কিরণ দেবে এবং সেই তার ফলে এখানে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, অর্থাৎ 21শে জুন এই সময়টাতে আমাদের এখানে, আমরা যেহেতু উত্তর গোলার্ধে রয়েছি তাই আমাদের এখানে গ্রীষ্মকাল। এবং যখন দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে দূরে থাকে তখন হয় শীতকাল। এই সময়ে দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে দূরে থাকে। দক্ষিণ গোলার্ধ কোন জায়গাটা? দক্ষিণ গোলার্ধ হচ্ছে এরকম এই জায়গাটা, দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল। আবার ঠিক এর মানে একদম অপোজিট যে পজিশন সেটা তোমরা লক্ষ্য করো, এই যে 22শে ডিসেম্বর এই জায়গাটাতে কি হচ্ছে, উত্তর গোলার্ধ অর্থাৎ নিরক্ষরেখার ওপর থেকে এই যে উত্তর গোলার্ধ তখন কিন্তু সূর্য থেকে অনেকটা দূরে, আর দক্ষিণ গোলার্ধ তখন অনেকটা অনেকটা বেশি কিরণ পাচ্ছে। সেই জন্য উত্তর গোলার্ধে হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের এখানে তখন হচ্ছে শীতকাল, আবার এই যে দক্ষিণ গোলার্ধে তখন হচ্ছে গ্রীষ্মকাল। এবং বসন্ত এবং শরৎকাল কখন হয়? এই যখন কোনো গোলার্ধ সরাসরি সূর্যের দিকে হেলে থাকে না, যার ফলে দিন ও রাতের পরিমাণও প্রায় সমান থাকে। দেখো, এই দুটো পজিশনে কিন্তু দিন এবং রাতের পরিমাণ মোটামুটি সমান। এর ফলে কি হয়, কোনো দিকেই সূর্যের দিকে কোনোভাবেই কোনো পোর্শনই হেলে থাকে না। সেজন্য এই সময়টা, এই যে 23শে সেপ্টেম্বর এই সময়টা কি, এই যে আমাদের এখনকার যে সময়টা সেটাকে বলা হচ্ছে শরৎকাল। উত্তর গোলার্ধে হচ্ছে শরৎকাল। আর এই অবস্থানটা, তার বিপরীত যে অবস্থান সেটাই উত্তর গোলার্ধে কি হবে, এটা হবে বসন্তকাল।
তাহলে বছরের বিভিন্ন সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অবস্থানের জন্য পৃথিবীতে বিভিন্ন ধরনের উত্তাপের কারণে এবং দিন রাত্রি ছোট বড় এই সমস্ত কারণে কিন্তু আমাদের ঋতু পরিবর্তনটা হচ্ছে। দেখো এখানে যে বিষয়টা ডিটেলসে আমি যেটা বললাম সেটা দেওয়া রয়েছে, যে উত্তর গোলার্ধে কখন দিন ছোট বা বড়, দক্ষিণ গোলার্ধে কখন দিন বা ছোট বড়, সেগুলো এখানে দেওয়া রয়েছে। এরপর চলে আসি সূর্যের বার্ষিক আপাত গতি বা রবি মার্গ। সারা বছর সূর্য কি একই আকাশের একই জায়গায় অবস্থান করে? তা কিন্তু করে না। আমরা দেখি যে শীতকালে সূর্য কিছুটা পূর্ব আকাশে একটু দক্ষিণ দিক ঘেঁষে, আবার গ্রীষ্মকালে একটু উত্তর দিক ঘেঁষে এটা উদিত হয়। এই আপাত গতি বলতে বোঝায় যে আপাতভাবে যেটা আমাদের মনে হয়, অর্থাৎ বাস্তবে যেটা ঘটে না। যেমন আমরা ট্রেনে চলেছি, ট্রেনের জানলার পাশ দিয়ে যে দেখছি যে গাছপালা ঘর বাড়ি সবই পেছনের দিকে সরে যাচ্ছে, অ্যাকচুয়াল কি সেটা সরছে না। তাই নাগরদোলায় চললেও যেটা আমাদের মনে হচ্ছে যে সমস্ত কিছু ঘুরছে, কিন্তু অ্যাকচুয়াল তো সেটা ঘুরছে না, তাই সেটাকে আপাত দৃষ্টি বলা হয়। তাহলে পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে বলেই আপাত দৃষ্টিতে সূর্যকে প্রতিদিন পূর্ব আকাশে উদিত হতে দেখতে পাই এবং পশ্চিম আকাশে অস্ত যেতে দেখতে পাই। এটা সূর্যের দৈনিক আপাত গতি। আপাত কেন বলা হচ্ছে? কারণ এটা পৃথিবীর আবর্তনের ফলে এটা ঘটছে। অ্যাকচুয়াল সূর্য স্থির এবং পৃথিবী সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, এবং পৃথিবী আবর্তনের জন্য কিন্তু এই দৈনিক আপাত গতিটা সংগঠিত হচ্ছে। এবার কি বলেছে দেখো, যে এই হেলানো অক্ষের জন্য পৃথিবী কক্ষপথে এমনভাবে কাত হয়ে ঘুরে যে বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর বিষুব রেখা অর্থাৎ কর্কটক্রান্তি রেখা, যেটাকে বলা হয় 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, লম্ব রশ্মি পড়ে। ফলে আপাতভাবে মনে হয় যে সূর্য পৃথিবীর বিষুব রেখা থেকে উত্তরে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণে মকরক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে। এটাই সূর্যের বার্ষিক আপাতগতি বা রবি মার্গ। অর্থাৎ একটা ছবির মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করি। এটা যদি নিরক্ষরেখা হয়, আর এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, আর এটা মকরক্রান্তি রেখা। অর্থাৎ এটার মান হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ, আর এটার মান হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর। এবার কি হচ্ছে যে এটা হচ্ছে নিরক্ষরেখা অর্থাৎ 0 ডিগ্রি। সূর্য এই বিষুবরেখা বা নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা বা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে সূর্যের লম্বভাবে কিরণ দেয়। কারণটা হচ্ছে যে পৃথিবী এরা 66.5 ডিগ্রি মানে 66 ডিগ্রি কোণে হেলে রয়েছে। তার ফলে এর মধ্যেই এই তিনটে অক্ষরেখার মধ্যেই কিন্তু সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। এর ফলে মনে হয়, আপাতদৃষ্টিতে মনে হয় যে সূর্য
ওই বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে উঠছে এবং বিভিন্ন দিকে মানে পূর্ব দিকেই উঠছে, কিন্তু একটু দক্ষিণ বা উত্তর দিক ঘেঁষে উঠছে, আবার পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, সেটা উত্তর বা দক্ষিণ দিক ঘেঁষে। এই যে আপাত যে ধারণা, সেটাকেই বলা হচ্ছে রবি মার্গ বা সূর্যের যেটাকে বলা হচ্ছে বার্ষিক আপাতগতি বা রবি মার্গ। দেখো, বছরে দুটো দিন বিষুবরেখায় সূর্যের লম্বভাবে কিরণ পড়ে। কি কি সেই দিনগুলো? 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। এই দুটো রেখায় 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর নিরক্ষরেখায় সূর্যের লম্ব রশ্মি পড়ে। আবার 21শে জুন এবং 21শে জুন কর্কটক্রান্তি রেখায় এবং 22শে ডিসেম্বর মকরক্রান্তি রেখায় সূর্যের লম্বভাবে কিরণ পড়ে। এই 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত সূর্যের উত্তরমুখী আপাত যে গতি তাকে উত্তরায়ণ বলা হয়, আর 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত যে 6 মাস ধরে সূর্যের দক্ষিণমুখী আপাত গতি তাকে বলা হয় দক্ষিণায়ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময়ে 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর যেহেতু লম্বভাবে নিরক্ষরেখার ওপর লম্বভাবে রশ্মি পড়ছে, এবং 21শে জুন থেকে এই 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত যে 6 মাস রয়েছে, সেই 6 মাসকে বলা হচ্ছে উত্তরায়ণ, উত্তরমুখী আপাতগতি দেখা যায়। আবার 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত যে সূর্যের দক্ষিণমুখী আপাতগতি তাকে বলা হয় দক্ষিণায়ন। তাহলে এই সূর্যের আপাত বার্ষিক গতি সেটা কিন্তু আমরা জানতে পারলাম। আর এই বিষয়টার মধ্য দিয়ে আমরা এই ক্লাসটা আজকে শেষ করছি। পরবর্তী যে ক্লাস পাবো সেটা এই পরিক্রমণ গতিরই 3 নম্বর যে ক্লাস, সেখানে আমরা আলোচনা করব যে বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুগুলো কিভাবে আসে সেটা ডিটেলসে আমি আলোচনা করব এবং কিছু কোয়েশ্চেন অ্যান্সার আমরা করব। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।